সিলেটের জৈন্তাপুর থেকে হয়তো ফিরছিলেন পদযাত্রা শেষে নাসিরুদ্দিন পাটোয়ারি তার গাড়ি ভরে হামলার একটা খবর আমরা দেখলাম, গ্লাস ভেঙেছে, হাত কেটেছে। একটু জানাবেন আসলে ঘটনাটা কি ঘটেছিল এবং বারবার এনসিপির ওপরে কেন এই হামলা হচ্ছে, কারা করছে, জুলাই পদযাত্রাকে টার্গেট করে এখন পর্যন্ত যা যা ঘটেছে সবকিছু একটা পর্যবেক্ষণ তো জানতে চাই, তবে শুরুটা করবেন একটু আগের ঘটনাটা দিয়ে। জি ফরিদুল। একটু আগের ঘটনা আপনি যতটুকু দেখেছেন আমিও আসলে ওই পর্যন্তই খবর পেয়েছি। মানে আমাদের ফিরছিল, আমাদের বহর ফিরছিল, ওই অবস্থায় হামলা হয়েছে অন্ধকারের মধ্যে। হ্যাঁ, তো অতর্কিত হামলা, তো আমাদের বহর ট্রেনে চলে এসেছে, ওখানে এক দুইজন আহত হয়েছে। সম্ভবত নাসিরুদ্দিন পাটোয়ারিও তার গাড়ির গ্লাস তার হাতে লেগে তার হাতও কেটে টেটে গেছে, এই ধরনের ঘটনা ঘটেছে। আর কারা করছে এটা তো পরিষ্কারভাবে তো মানে সমস্ত রেকর্ড তো আছেই, সমস্ত ভিডিও রেকর্ড আছে। ইনফ্যাক্ট ভিডিও তো সাংবাদিক কিংবা আমাদের খুঁজে বের করতে হয়নি, যারা হামলা করেছে তারাই ভিডিও করে ফেসবুকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে। এবং হচ্ছে তারা পাল্টা মানে একদিকে হামলা করেছে, তারপরে হচ্ছে যে চিকিৎসা নিতে দেয়নি, তারপরে আবার পাল্টা প্রোগ্রাম দিয়েছে, 144 জারি করিয়েছে, তারপরে আবার ধরেন মানে হামলা চেষ্টা করেছে এবং দেশের বিভিন্ন জায়গাতে হামলা হয়েছে, লাগাতার ভাবে হামলা হয়েছে। আজকেও আমাদের বিভিন্ন জায়গাতে প্রতিবাদ কর্মসূচি ছিল, সেখানেও হামলা করার চেষ্টা করা হয়েছে, কিংবা বিভিন্ন জায়গাতে আমাদের নেতা কর্মীদেরকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে যাতে ঘর থেকে না বের হয় কিংবা প্রোগ্রামের জন্য না নামে। হামলাটা আসলে কেন হবে, মানে মোটিভটা কি, হামলার কারণটা কি আসলে? আপনার কারণ মানে মোটিভ কি? আপনার মোটিভ হচ্ছে যে ক্ষমতায় গেলে যেটা হয়, মানে সরকারি দলের কোনো সমালোচনা সহ্য হয় না আর কি, এছাড়া আর কি মোটিভ? এটাই তো আমার একটা প্রশ্ন ছিল। জি প্লিজ। জি বলেন আরুফ ভাই, আমি আপনার প্রশ্নের জন্য অপেক্ষা করতেছি। জি ধন্যবাদ। একটা প্রশ্ন করেন। জি ধরেন বিরোধী দল তো সরকারি দলের সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিরোধী দলে থাকা অবস্থায় সরকারি দলের নেতা কর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে অশ্রাব্য অসভ্য ভাষায় কথা বলাটাকে আপনি এই প্রতিক্রিয়া পাল্টা হামলা হিসেবে দেখছেন কিনা? কি ভাষায় প্রতিক্রিয়া, কি ভাষায় মানে আপনাদের দলের পার্টিকুলারলি একজন নেতা যেই ধরনের অসভ্য অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলেন, তো এর প্রতিক্রিয়া হামলা হচ্ছে বলে মনে করছেন কিনা? কোনটা শ্রাব্য কোনটা অশ্রাব্য এটা কে ঠিক করছে? এটা আপনার নীতি নৈতিকতা ঠিক করবে। যদি আপনার মধ্যে এথিক্স থাকে, মোরাল থাকে। ওকে, নীতি নৈতিকতা, অনৈতিক কোন কাজ করলে আপনি হামলা করবেন, চোখ উপড়ে ফেলবেন না, সেটা আমি প্রতিক্রিয়া হিসাবে সেটা ঘটছে কিনা। যখন হামলা হয়েছে চোখ উপড়ে ফেলা হচ্ছে, লাগাতার রক্তাক্ত করা হচ্ছে, তখন এই প্রশ্নগুলো তোলা হচ্ছে ভিকটিমকে ব্লেমিং করা। এটা নিশ্চয়ই আপনি জানেন। ভিকটিমকে ব্লেমিং করা না, যখন আপনি একজন রাজনৈতিক নেতার স্ত্রীকে নিয়ে এই ধরনের অশালীন মন্তব্য করবেন, তখন তার বিক্ষুব্ধ নেতা সেটা যদি তার প্রতিক্রিয়ায় কি হামলা হচ্ছে আমি প্রশ্ন করছি। আমি বলি অপরাধ হলে আপনি মামলা করেন না, মামলা তো হতেই পারে, কিন্তু ধরেন তার প্রতিক্রিয়ায় এই হামলাটা হচ্ছে কিনা। রাকিব যেটা প্রশ্নটা করলেন, আমরা তো হামলাকে জাস্টিফাই করার চেষ্টা করছি না, আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি হামলাটা কেন হচ্ছে। আইডেন্টিফাই করার কিছু নাই, তো ভিডিও আছে। মানে এই সরকারি দলের নেতাকর্মীরা একটা বিষয় একটু বলি, মানে আপনারা উদযাপন করছে। হ্যাঁ আপনারা মানে আপনি এনসিপির যুগ্ম সদস্য সচিব, আপনার সাথে যখন আমরা কথা বলি যে কোনো প্রশ্নে আপনি ঠান্ডা মাথায় উত্তর দেন, আমরা সেগুলো শুনি, সেগুলো নোটও নেই এবং পরবর্তীতে আমরা হয়তো ক্ষেত্র বিশেষে প্রতিবেদনও তৈরি করি। কিন্তু মুশকিল হচ্ছে আমরা যখন নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্য শুনি তখন আমরা চিন্তা করি কিভাবে এই অংশটা প্রচার করব, কারণ এমন কিছু ভাবে তিনি কথা বলছেন যেটা প্রচার করতে গেলে আমাদের 2-3 বার ভাবতে হচ্ছে, আলোচনা করতে গেলেও তো আরও চিন্তা করতে হচ্ছে। সেই জায়গা থেকে মন্তব্য আপনারা কখনো নিজেদের দল থেকে ফলো করেছেন কিনা, যে তার বক্তব্য ঠিকঠাক হচ্ছে কিনা? প্রতিভাবান নেতা তিনি ছিলেন, জুলাই যোদ্ধা হিসেবে হঠাৎ করে কেন এমন বক্তব্য তিনি দিচ্ছেন যাতে করে পরিষ্কার। জি আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে সবাই তো একই রকম বক্তব্য দিবে না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। ধরেন সরকারি দলের নেতারা এখন যারা আছেন, এর আগে যারা ছিলেন, সবাই কি একই ভাষায় বক্তব্য দিতেন? ধরেন ওয়ান অফ দা সরকারি দলের সেলিব্রেটেড কি বলে যে নেতা, বিএনপির ওয়ান অফ দা সেলিব্রেটেড নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, উনি যখন বক্তব্য দিতেন, ওনার তো বক্তব্যের ভেতরে অনেক ইন্টেন্স থাকতো, কিন্তু বক্তব্যের ভেতরে উনি কিন্তু অনেক ধরনের ভাষা ব্যবহার করতেন, যেটা সবাই করবে না, আমি হয়তো করবো না, কিন্তু আমি ওনার বক্তব্য ভঙ্গিতে পছন্দ করি। উনি কি করছেন? উনি মুখ দিয়ে কথা বলছেন। আপনি একটা ডেমোক্রেটিক সোসাইটিতে থাকতে গেলে আপনার মুখের কথা সহ্য করতে পারতে হবে। আর বিশেষত যখন আপনি ক্ষমতায় থাকবেন, আপনি পাবলিকের ট্যাক্সের পয়সায় আপনার বেতন হবে, পাবলিকের ট্যাক্সের পয়সা আপনি লাল বাতিওয়ালা গাড়িতে চড়বেন, পাবলিকের ট্যাক্সের পয়সায় আপনি অফিস করবেন, এসিওয়ালা কামরায় অফিস করবেন, পাবলিকের ট্যাক্সের পয়সায় আপনি হচ্ছে গিয়ে হেয়ার রোডে বাড়ি নিয়ে থাকবেন, তখন আপনাকে এটা হজম করতে তার মানে কি আপনি বলতে চাচ্ছেন
এবং ব্যাপারটা শুধুমাত্র এইটা না যে এই নাসিরউদ্দিন পাটোয়ারি বাংলাদেশের প্রথম ব্যক্তি যে এই ধরনের বক্তব্য দিচ্ছে। সরকারি দলের বিভিন্ন নেতারা লাগাতার ভাবে ধরেন বক্তব্য দিয়ে যাচ্ছে। ইভেন ধরেন এই যে সরকারের এই যে এখনকার যে হাইব্রিড নেতা, এই যে যাকে কি বলে রাজনৈতিক সচিব বানাইছে, আবার অনেকে দেখি তাকে রাজনৈতিক উপদেষ্টা লেখে, খুবই লজ্জা লাগে জিনিসটা। যাই হোক, এটা সরকারি দলের ব্যাপার, তারা বুঝবে। সেও আজকে বলল যে নাসিরউদ্দিন পাটোয়ারি ছাড়া এনসিপি যে কোনো জায়গায় গেলে সহযোগিতা করা হবে। মানে এটাকে একটা ইস্যু করা হয়েছে, এটা একটা টার্গেটেড অ্যাটাক। এটা বোঝা যাচ্ছে যে সরকারি দলের মধ্যে এগুলো নিয়ে আলাপ হয়েছে, হ্যাঁ, এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে আসলে একটা ইস্যু তৈরি করা হবে। ইস্যু তৈরি করে মুশকিলটা তাকে হচ্ছে আসলে কি, যখন আমরা এনসিপি নিয়ে হামলা কথা করা বলি তখন আমরা ফিল করি যে তরুণদের একটি দল, আমরা হয়তো কিছু পরিবর্তন সেখানে দেখব বক্তব্যে, আচরণে, সিদ্ধান্তে, কথাবার্তায়। কিন্তু আমি দেখতে পেলাম আপনি সব পুরনো রেফারেন্স দিচ্ছেন, তাহলে নতুন কি পেলাম নতুন এই দলের কাছ থেকে? না মানে আমি আরেকটা যেটা নতুন প্রশ্ন বলতে যুক্ত আপনি কি করতে চান? চাই। না নতুন বলতে আপনি কি চান? নতুন ধরুন বলতে আপনি কি চান? সালাউদ্দিন কি কাদের ধরনের? চৌধুরী যিনি ছিলেন তার বক্তব্য রেফারেন্স দিচ্ছিলেন। সালাউদ্দিন কাদের চৌধুরী কি বাংলাদেশের ইতিহাস থেকে বাতিল হয়ে যাচ্ছে? আমি তো ইতিহাসের বাতিলের কথা বলছি না, আমি তার ইতিহাসে বাতিলের কথা বলছি না। আপনি এই যে যাকে রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে কিংবা রাজনৈতিক সচিব করা হয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারিকে একাধিকবার বিভিন্ন লাইভে বক্তব্যের মধ্যে স্ববর্গীয় গালি দিয়েছে। কেউ কি তাকে মারতে গেছে? কেউ কি তাকে মারতে গেছে? না, আচ্ছা, আপনি সিটিং অ্যাডভাইজারদেরকে যমুনা আটকে আপনার কথায় যেটা বোঝা যাচ্ছে যে রাকিব যেটা বললে যে রাজনীতির যে পরিবর্তনটা আসে নাই, আপনি সালাউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্যকে উদ্ধৃত করছেন, কিন্তু আপনি খালেদা জিয়ার যে পরিশীলিত ভদ্র বক্তব্যকে আপনি এখানে কোট করছেন না। কারণ শেখ হাসিনা যেই ভাষায়, আপনি একজনের বক্তব্য দিয়ে পুরোটাকে আপনি কেন ইয়ে করছেন? আমি বলছি যে আপনার একটা রাজনৈতিক দলের ভেতরে অনেক মানুষ থাকবে। না এইখানে বিভিন্ন জনের ফরিদ, এইখানে বায়াসড স্যাম্পলিং বলে একটা কথা আছে। না বায়াস স্যাম্পলিং এর ব্যাপার না। আপনি যদি বক্তব্য, আপনি যদি রাজনৈতিক বক্তব্য কারো গ্রহণ করতে চান, সেই ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে খালেদা জিয়া, পরিশীলিত এবং ভদ্র রাজনীতি। আপনি সেটা উদাহরণ না নিয়ে আপনি নিচু থেকে নিচ্ছেন। সেই উদাহরণ কি এনসিপির মধ্যে আপনি দেখেন না? শুধু নাসিরউদ্দিন পাটোয়ারি কি এনসিপি কিনা? সেই বৈচিত্র্যকে আপনি কেন সহ্য করতে দেখুন ফয়দুল হক, আমি কেন এটা বলছি, মানে এটা না আরেকটা ব্যাপার, আপনি একজনকে দিয়ে পুরা ধরেন মানে নতুন কিছু হচ্ছে না, এটাকে কেন আপনি ফ্রেমিং করছেন? আমি কি একটু ব্যাখ্যা দিই, আমি কি আপনার অনুভূতির একটু ব্যাখ্যা দিতে পারি ফয়দুল হক? আমি একটা ছোট ব্যাখ্যা দিই আপনাকে। এখন ঠিক এই মুহূর্তে মানুষ অনেক বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, যেটা বেশি সসি, যেটা বেশি ভাইরাল হয়, তাতে বেশি ভিউ হয়, তাতে বেশি ইনকাম হয়। ওই জায়গা থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি নিজে হয়তো ফিল করেছেন যে অনেক স্মার্টফোন ঘুরছে, এমন কিছু কথা বলি যাতে মানুষ ইচ্ছাকৃতভাবে সেই রিলটা তৈরি করে আয় করতে পারে। আমরা দেখতে পাচ্ছি যতটা না রাজনৈতিক বক্তব্য, তার চেয়ে বেশি ভিউ বাণিজ্য টাইপের বক্তব্য এখানে আসছে। আপনি সেটা ফিল করেন কিনা? মানে স্ক্রল করলে তার বক্তব্য আপনি বেশি বেশি টের পান কিনা? আমি আপনার বক্তব্য কিন্তু পাই না সোশ্যাল মিডিয়াতে, আপনার বক্তব্য খুব একটা স্ক্রল করলে রিলসে পাই না। আমি হুমায়ুন নূরের বক্তব্য পাই না, আমি মনিয়া সাহেবের বক্তব্য খুব একটা পাই না। আমি বারবার দেখি নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য, এবং সেগুলো খুব হাস্যরস। পুলিশের সামনে বলছেন যে বিসিএস দেয় নাই, আমি বেঁচে গেছি, আপনারা তো বিপদে পড়ছেন, মানে নানামুখী কথা, ফানি কথা। এটা বলার মধ্যে অসুবিধা কি? আমি সেটা বলছি না, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি রাজনৈতিক ব্যক্তিত্বের কাছ থেকে একটু শিষ্টাচারমূলক একটু রাজনৈতিক বক্তব্য আমরা শুনছি, দেখতে পাচ্ছি সবই এখানে ফানি কমেডিয়ান বক্তব্য এখানে। না এখন কমেডিয়ান হলে ব্যাস, কমেডিয়ান হলে আপনি এটাকে ইগনোর করেন, কোনো অসুবিধা নেই তো। ধরেন বিভিন্ন রকমের মানুষ থাকবে না একটা দলের মধ্যে। আচ্ছা আমাকে একটা জিনিস বলেন, জি, বিএনপির সবাই কি তারেক রহমান সাহেবের মতো বক্তব্য দেন? তারেক রহমান সাহেবের বক্তব্য আমাদেরকে সবসময় রেফার করা হয় না, উনি খুবই মার্জিত, নম্র, ভদ্র। বিএনপির সবাই কি বুকে হাত দিয়ে বলতে পারবেন বিএনপির স্থায়ী কমিটির সবাই কি তারেক রহমান সাহেবের মতো বক্তব্য দেন? নিশ্চয়ই না। তাহলে আপনি কেন আশা করছেন যে এনসিপির সবাই একই রকম বক্তব্য দিবে? ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন ইয়েতেই আপনাকে এই বৈচিত্র্য হজম করতে পারতে হবে। ভিন্ন ভিন্ন বক্তব্য দিবে, বৈচিত্র্য থাকবে, খুবই স্বাভাবিক। কিন্তু আপনি যেই দাবিটা করছেন বা নাসিরউদ্দিন পাটোয়ারি যেই ধরনের বক্তব্যটা দিচ্ছে, আপনি যেটা এখানে প্রকাশ্যে বলতে চাচ্ছেন না, বা আপনি হয়তো বা কৌশলগত কারণে দলের অবস্থান থেকে বলা সম্ভব না। হবিগঞ্জের সংঘর্ষ তৈরি হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি হবিগঞ্জের বিএনপি দলীয় নেতা জি.কে. গাউসের স্ত্রীকে নিয়ে অশালীন কথাবার্তা বলেছেন। এই জায়গা থেকে আমি যতটুকু মনে করি সংঘর্ষের সূত্রপাত। হ্যাঁ, কতটুকু অশালীন আপনার কাছে সেটা অশালীন মনে হইতে পারে না, এটা আপনার রুচির বিষয়, আপনার চিন্তার বিষয়, বোধের বিষয়। না ঠিক আছে, এটা হতে পারে। আমি যেটা ফরিদুল হকের বক্তব্য থেকে বুঝতে পারছি, যদি একজন ভদ্র মহিলার পার্সোনাল কোনো বিষয় অ্যাটাক করা হয়, এটা অবশ্যই নিন্দনীয়।
এটা নিন্দা জানাবো। জি, কোনো অসুবিধা সেটা নেই। থেকেই আপনিও নিন্দা সেটা জানান, থেকেই আপনিও নিন্দা সংকট জানান। এবং সংঘর্ষের শুরু আমি মনে না, না, করছি। সংঘর্ষের শুরুর কথার মধ্যে এখানে কথা আছে। কথা হচ্ছে আপনি ধরেন, আমি ধরে নিচ্ছি যে ইনস্ট্যান্ট রিঅ্যাকশনে একটা ঘটনা ঘটলো, জি। ঘটার পরে স্বাভাবিকভাবে যখন হামলা হবে, আমাদের একটা ছেলের চোখ উপড়ে ফেলা হবে, আমরা একটা প্রতিবাদ পাল্টা প্রোগ্রাম দিব না? নিশ্চয়ই দিব। আচ্ছা, এই প্রোগ্রামটা দেওয়ার পরে তখন আপনি কি করবেন? আপনি কি একটা পাল্টা প্রোগ্রাম দিয়ে ওইখানে 140 ধারা জারি করাবেন কিনা, এবং লাগাতার ভাবে একের পর এক হামলা আপনি করাবেন কিনা, এবং তাহলে পুরোটাই কি তখন সাধারণ মানুষের ধরেন কি বলে যে ক্ষোভের বহিঃপ্রকাশ, ইনস্ট্যান্ট ক্ষোভের বহিঃপ্রকাশ? এটাকে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে বিএনপির হাইকমান্ডের তাদের দলের উপরে কোনো নিয়ন্ত্রণ নেই? এটাকে আমাদেরকে বিশ্বাস করতে হবে? নিশ্চয়ই না। নিশ্চয়ই এই ঘটনাগুলো মানে কি কিন্তু বলে যে ফরিদুল হক, coordinated আপনি হয়েছে। আপনি তো বাংলাদেশে থাকেন, বাংলাদেশের রাজনীতি দেখেছেন। মাঠের রাজনীতিতে একজন মানে বিশাল সংখ্যক ভোটে জয়ী একজন সংসদ সদস্য, তাকে চাঁদাবাজ বলা হলো, তাকে স্টানবাজি করা হচ্ছে বলা হলো, নানা রকমের কথা বলা হলো, পরিবার নিয়ে কথা বলা হলো। সেই জায়গার যারা রাজনীতি করেন, ছোটখাটো না, এটা রাজনীতি রাকিব, এটা আচ্ছা, বলুক, এটা তো জিজ্ঞাসা একটা করছেন রাজনীতিতে হতেই পারে। চাঁদাবাজি, আজকে দখলবাজি, আমি দেখলাম না, না, একটু এইটুকু শুনে নিই ফরিদুল হক, আসবো আপনার কথা শুনবো। এইটুকু তো এটা কেন সমালোচনা। বলা ধরেন যাবে না? চাঁদাবাজের যে কথাটা ওনার অভিযোগটা বিরুদ্ধে- করা হয়েছে, না, না, একটু ওনার থামেন বিরুদ্ধে বলি, ওনার ফরিদুল হক, দলের আসবো, লোকেরা প্লিজ। অভিযোগ করেছে। একটু বলতে দেন আমাদের, 2024 সালের অগস্ট মাসে। একটু বলতে দেন। জি। তাহলে এটা কেন বলা যাবে না? ধরেন চাঁদাবাজির যে অভিযোগটা করা হচ্ছে সেটা ধরেন বাংলাদেশের রাজনীতিতে একটা কিন্তু মানে অযৌক্তিক কোনো বিষয় না। পলিটিক্যাল পার্টির নেতাকর্মীরা চাঁদাবাজিতে, নানা ধরনের টেন্ডারবাজি বা তদবিরে যুক্ত থাকেন, এটা আমাদের পলিটিক্যাল আমি কালচার। পুরোটা কিন্তু বলতে পারিনি, আমি পুরোটা বলতে পারি। আমি বলতে চাচ্ছি, একজন নেতা যদি দুর্নীতি করে থাকেন, সে অভিযোগ থাকে, সেটা সমাবেশে বলতেই পারে বিরোধী দল, সেটা কালচার, তারা বলবে, এটা তাদের মত প্রকাশের স্বাধীনতা। কিন্তু মুশকিল হচ্ছে, এটা আমাদের মাথায় রাখা উচিত যে সেখানে সবাই একরকম না। বাংলাদেশের রাজনীতি ইতিহাসে আমরা দেখেছি এই জাতীয় সিচুয়েশনে এসে সবাই নানা রকমের একটা পরিস্থিতি তৈরি করে ফেলে। এখন জুলাই পদযাত্রার মধ্যে কি খুব গুরুত্বপূর্ণ ছিল যে আমি পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়ে অমুক নেতার বিপরীতে বলবো? এটা তো অন্য সময় আয়োজন করে সমাবেশ তৈরি করে এনসিপি না, সেটাও না হয় করলো, আমরা না হয় তর্কের খাতিরে সেটাও মেনে নিলাম, কিন্তু ধরেন আপনার রাজনৈতিক সমালোচনা তো আপনি করবেন। ধরেন আজকেও দেখলাম আমরা জামায়াত ইসলামীর আমির বলছেন যে টেম্পো স্ট্যান্ড দখল করে খুব ভালো কিছু করা যায় না। এখন ধরেন রাজনৈতিক দলের নেতাকর্মীদের তো সমালোচনা করবেন, কিন্তু ওনারা যে বাহাসে লিপ্ত হয়েছেন, মানে হয় কি ন্যাচারাল জাস্টিস বলে একটা কথা আছে, বা আপনি যদি ধর্মে বিশ্বাস করেন, আল্লাহর তরফ থেকে গজব নাজিল হয়। আল্লাহ বারবার সতর্ক করেছেন, তোমরা যদি বিপথে যাও বা তোমরা যদি পথভ্রষ্ট হও, তাহলে আমি তোমাদেরকে বালা মুসিবত দিয়ে পরীক্ষা করি। এই যে একটা দলের এত নেতাকর্মীর বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির তথ্য বেরিয়ে আসতেছে, আমি মনে করি এটা পরিষ্কারভাবে আল্লাহর তরফ থেকে গজব, বা তাদেরকে সতর্ক করা হচ্ছে, তোমরা সতর্ক হও। রাজনীতিতে আপনারা সমালোচনা করবেন, পাল্টাপাল্টি বক্তব্য হবে, এটাই স্বাভাবিক। একটা জিনিস দেখেন, এই বিতর্ক হচ্ছে আমাদের এই মুহূর্তে, তারা বিরোধী দলের নেতাকর্মী, আমার কথায় ফরিদুল হক মন খারাপ করতে পারেন, কিন্তু আমি মনে করি বাংলাদেশের বিরোধী দলের যে ক্ষমতা একদল বা চীনের হাতে পড়েছে। আমাদের দেশে এখন গ্যাসের একটা ক্রাইসিস আছে, আপনি দেখেছেন, আপনারা কিন্তু দেখিয়েছেন। এই সিএনজি যারা চালায় বা অটো তারা লাইনে দাঁড়িয়ে থাকছে, আমরা গ্যাস পাচ্ছি না, বাসা বাড়িতে গ্যাস নাই। এইটা নিয়ে কিন্তু বিরোধী দলের কেউ কথা বলছে না। কোনো এই রাজনৈতিক বিরোধী দলের নেতাকর্মীদের তো প্রশ্ন করা উচিত ছিল সরকারি দলকে, যে এই গ্যাস আমরা কেন পাচ্ছি না, আমাদের জানান। সরকার কি পরিষ্কার করে জানিয়েছে গ্যাস নিয়ে সংকটের জায়গাটা কোথায়? আমরা আবার একটু বলে এই আলাপের মধ্যে ঢুকিয়ে আমি আপনার পয়েন্টগুলো নিলাম, এবং আমি নিশ্চিত ফরিদুল হকের কাছে বক্তব্য আছে, সেগুলো শুনবো। তার আগে অনেকক্ষণ ধরে আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ আপনি শুনছিলেন হয়তো আলাপটা, আপনার কাছে কয়েকটা বিষয়টি জানতে চাই। প্রথম কথা হচ্ছে, নাসিরউদ্দিন পাটোয়ারির বয়স কম, কিন্তু তরুণ নেতা, সবার কাছে আসলে প্রত্যাশিত থাকে যে তিনি একটা সময় খুবই বর্ষিয়ার নেতা হবে, জাতীয় নেতা হবে, এবং দেশ পরিচালনার ক্ষেত্রে তিনি তার প্রজ্ঞাটাকে ব্যবহার করবেন। মর্নিং শোজ দ্য ডে বলে তো একটা কথা আছে, আমরা যদি এরকম ভাষা দেখি, এরকম কিছু বক্তব্য দেখি, সেই আশাবাদটা ধারণ করতে পারি কিনা। আমরা এনসিপির সবচাইতে শীর্ষ নেতা, বিরোধী দলীয় চিফ হুইপ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম একটা বক্তব্য শিরোনামে দেখতে পাচ্ছি, প্রথম আলোতে এসেছে, আমরাও করেছি, সরকারকে 5 বছর দেশ পরিচালনার সুযোগ দেয়া হবে না। মানে 5 মাস 6 মাসের সরকারকে 5 বছর দেশ পরিচালনা করার সুযোগ দেওয়া হবে না, স্টেটমেন্ট দেওয়ার সময়টা এখন কিনা। এবং যেখানে নাহিদ ইসলাম বেশ কয়েকটা পয়েন্টও তুলে ধরেছেন, যে পয়েন্টগুলো যে খুব একটা ফেলে দেওয়ার মতো তাও নাই। যেমন বিদ্যুৎ গ্যাসের দাম বাড়িয়েছে সরকার দফায় দফায়, গণভোটের যে রায়, সেই রায়টাকে সরকার উপেক্ষা করেছে। এখন এনসিপি পদযাত্রায় যে হামলা হচ্ছে, সেখানেও সরকারি দলের অনেকে
ছাত্র সংগঠনে অনেকে সেখানে জড়িত বলে অভিযোগ করা হচ্ছে। সবকিছু এসেছে তার আলাপে। কি বলবেন আপনার অবজারভেশন? জি আসলে আপনি তো অনেকগুলো বিষয় আমার কাছে নিয়ে এসেছেন, তার আগেও তো অনেকগুলো বিষয় আমি শুনেছি অনেকক্ষণ যাবত। জি জি প্লিজ। আমি ওই বিষয়টা একটু আপনাদেরকে বলতে চাই। জি এটা হচ্ছে যে এই যে এতক্ষণ যাবত আলোচনা হলো এনসিপির উপরে হামলা, তারপর যে একটা লোকের কথা আপনারা বারবার নাম আনতেছেন, জি নামটা মুখে নিচ্ছেন সবাই মিলে। আমার মনে হয় যে এখানে এনসিপির নাম যতবার না নেওয়া হয়েছে ওই লোকের নামটা বারবার নিয়েছেন। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে ওই লোকের নামটা এখানে বারবার নেওয়াটাকে আমি নিজেকে লজ্জিত বোধ করছি, ঘৃণা বোধ করছি। এরকম একটা অসভ্য, বেয়াদব এবং কুলাঙ্গার বাংলাদেশের রাজনীতিতে আর কোনোদিন আমার রাজনৈতিক জীবনে আমি দেখেছি বলে মনে হয় না। কথা প্রসঙ্গে সালাউদ্দিন কাদের চৌধুরী বা সুরঞ্জিত সেন গুপ্তদের কথা এই টেনে এনে তারপরে এই বেয়াদবটার সঙ্গে তুলনা করা, এটা রাজনৈতিক নেতাদের অপমান করা হয়। এই বেয়াদব ছেলেটা আজকে এনসিপির উপরে কেন হামলা হবে? কারণটা কি? এনসিপি কি বিএনপি প্রতিদ্বন্দ্বী? এনসিপি যেখানে পদযাত্রা করতে যাচ্ছে সেই পদযাত্রাটা কি বিএনপির আদর্শ চিন্তা চেতনার পরিপন্থী? এনসিপি যাচ্ছে জুলাইয়ের পদযাত্রা করবার জন্য। জুলাই পদযাত্রা যদি এনসিপি করে, সেখানে এনসিপি, বিএনপি, জামাত এরা সবাই তো ফ্যাসিবাদ বিরোধী শক্তি। ওই পদযাত্রায় শুধু এনসিপির কর্মীরা অংশগ্রহণ করবে? সেই পদযাত্রায় তো বিএনপি, জামাতের সমর্থক যারা, তারাও সেখানে অংশগ্রহণ করতে পারত, করা উচিত ছিল, জি করেছো বিগত দিনে। বিএনপির যে সমস্ত লোকজন তারা কি সব এনসিপিতে যোগ দিয়েছে? জামাতের যে সমস্ত লোকজন সবকে এনসিপিতে যোগ দিয়েছে? এনসিপি কি এত বড় পার্টি নাকি আওয়ামী লীগের লোকজন এখন বেশি এনসিপি করে? ভিন্ন বিষয়। আমার বক্তব্য হচ্ছে এই পদযাত্রার মধ্যে মাইকটা হাতে নিয়েই কক্সবাজারে গিয়ে বলা হচ্ছে যে শিলং থেকে গডফাদার এসেছে সালাউদ্দিন। ভাই, আপনি পদযাত্রা করছেন, জুলাই পদযাত্রা। জুলাই পদযাত্রায় জুলাইয়ের যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, গণহত্যার নায়ক, ফ্যাসিস্টের দোসর, তাদের বিরুদ্ধে আপনি কথা না বলে আপনি তারেক রহমানের বিরুদ্ধে কথা বলছেন। আপনি কথা বলছেন, আর কথা বলেন, বিরুদ্ধে তো কথা বলবেনই। বিরোধিতা না থাকলে রাজনীতিতে সৌন্দর্য বাড়ে না, গণতান্ত্রিক সৌন্দর্য বৃদ্ধি পায় না। ঠিক আছে, কিন্তু কথা বলার কোনো রকমের সভ্যতা, ভব্যতা, অসভ্যতার একেবারে সীমা লঙ্ঘনের সর্বশেষ যে পথ, সেটাকে ব্যবহার করা হচ্ছে। কারণটা কি? আপনি কি ফ্যাসিবাদের এই গণহত্যার বিরুদ্ধে কটা কথা বলেছেন এই পদযাত্রায় গিয়ে? আপনি ওই জিকো ঘোষ বলে আপনি যেই এলাকায় গিয়েছেন সেই এলাকার জনপ্রিয় নেতাদের, তার পরিবারকে বিনা কারণে কটাক্ষ করে তারপরে এই যে বিভাজনটা তৈরি করছেন কার স্বার্থে? আমার তো মনে হয় যে ওই লোকটাকে ব্যবহার করে এই ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি, যে শক্তির যে ঐক্য, এই ঐক্যের ভিত্তিটাকে নষ্ট করবার জন্য এরকম কয়েকটা বেয়াদব এনসিপির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কারণ এনসিপি তো একটা নতুন রাজনৈতিক দল, তরুণদের একটা দল। এদের কাছ থেকে তো এই জাতি অনেক কিছু প্রত্যাশা করেছিল। এই কয়েকদিনে একটা দল, এই দলের মধ্যে যে সমস্ত চাঁদাবাজ, যে সমস্ত ধান্দাবাজ, যে সমস্ত ফকিন্নির পোলাপান, যাদেরকে বলা হয় এলাকার লোকজন বলে টুং দোকানদারি করত, সেই সমস্ত লোকজন যখন পাজেরো নিয়ে এলাকার মধ্যে ঢুকে, তখন তো বোঝা যায় 1.5 বছরে এই কোটি কোটি টাকার মালিক তারা কিভাবে হয়েছে। আজকে ভিন্ন কাজে প্রবাহিত করবার জন্য এই এনসিপির পদযাত্রা, জুলাই পদযাত্রা না, জুলাই পদযাত্রা যদি হতো তাহলে জুলাইয়ের চেতনাকে যারা ধারণ করে, যারা আচ্ছা আমি তাহলে এটা একটু জুলাই ব্যাখ্যাটা ফরিদুল হকের কাছ থেকে শুনে আসি। ফরিদুল হক একটু বলবেন যে আমাকে শেষ করতে দেন। আমি তো অনেকক্ষণ শুনলাম। আচ্ছা একটু সংক্ষেপে শেষ করে জি। জুলাইয়ের পদযাত্রার মধ্যে পরিকল্পিতভাবে এইভাবে জুলাইয়ের শক্তির বিপক্ষে এইভাবে কথাগুলো বলা, এটা ভিন্ন কোন উদ্দেশ্য আছে। এবং জুলাইয়ের যে শক্তি, জুলাইয়ের আদর্শে যারা বিশ্বাস করে, ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি, সেই শক্তির ঐক্যকে বিনষ্ট করবার জন্য কিন্তু ভিন্ন উদ্দেশ্য কেন থাকবে? মানে যদি এভাবে ফ্যাসিবাদ ফিরে আসে, পলাতক শক্তি যদি ফিরে আসে, এনসিপি তো অনেক বেশি এই বোধ শক্তি যদি তাদের অনেক বেশি ক্ষতিগ্রস্ত এই ভাষায় কথা বলতে পারতো না। আপনি তারেক রহমান সাহেবের কথা বললেন, এই তারেক রহমান সাহেব নির্বাচিত হওয়ার পরে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করবার আগে এই 6 জনের এমপি, একজনের এমপির প্রধানদের বাসায় বাসায় গিয়ে দেখা করেছেন,
নতুন কিছুতে সেখান থেকে মানুষ দেখতে শুরু করেছে। কই তারেক রহমান সাহেবের এই যে গত 6 মাসের 5 মাসের যে কর্মকাণ্ড, তার যে উদ্যোগগুলি, সেই উদ্যোগগুলির সফলতা নিয়ে তো একটা লোক কোনো কথা বলতে পারলো না। এটা কি নতুন বাংলাদেশের প্রত্যাশা ছিল? নতুন বাংলাদেশের যে জিনিসগুলো তারেক রহমান সাহেব নতুন নতুন যে জিনিসগুলোকে উনি মাঠে ময়দানে সকলের মাঝে ছড়িয়ে দিলেন, সেই জিনিসটা নিয়ে তো কেউ কোনো কথা বলতে পারলো না। তার মানে কি উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যের টার্গেটটা হচ্ছে বিএনপি, কারণ বিএনপিকে টার্গেট করা হচ্ছে এবং বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে। এই যে আপনি ধরেন 1.5 বছরের যে তাদের যে এই যে সংসার ছিল ইউনূস সাহেবের আমলে, সেই আমলে এখন এমপি নির্বাচিত হয়েছে না এই ধানমন্ডি থানায়। একটু দ্রুত বলতে হবে, একটু দ্রুত শেষ করতে হবে, বিরতিতে ধানমন্ডি যাবো। জি। থানায় জি। টাকা লুট করে অ্যারেস্ট হয়েছে, সেখানে আপনার এই যে এই নোয়াখালীর যে এমপি হলো, সে ছাড়াইতে গেছে না থানার মধ্যে, দাপট নিয়ে তাদেরকে ছাড়াই নিয়ে আসতে গেছে না। কার ওটা কথা কি বলছেন? হান্নান নতুন মাসুদের কথা রাজনীতির- বলছেন আপনি? নতুন রাজনীতি ছিল সেটা? সেটা কি কোনো নতুন রাজনীতির প্রত্যাশা পূরণ করেছিল? আপনার ডিসি অফিসে গিয়ে হঠাৎ করে দেখলাম ডিসি অফিস, ওখানে গিয়ে 5 জন হাজির। আমরা ডিসি সাহেবের সাথে দেখা করবো। ডিসি সাহেব তো মিটিং আছেন। মিটিং আছে, কি আছে বলেন, আপনার এনসিপি নেতারা আসছেন। বলছেন 2 জন যাওয়ার জন্য, না 2 জন আমরা 5 জন যাবো। আরে ভাই, এইটা কি? এইটার নাম সভ্য রাজনীতি? এইটার নাম নতুন বাংলাদেশ? এটার নাম ছিল নতুন বন্দোবস্ত। জি, আবু নাসির মোহাম্মদ, আপনি আজকে- শেষ করেছেন, আপনি শেষ করেছেন, আপনি শেষ করেছেন। তারা এই নির্বাচনটাকে হওয়ার কারণে তাদের মাথাটা সমস্যা। তারা আচ্ছা, চেয়েছিল আচ্ছা, আমি আপনার এই পয়েন্টে আরো কথা হবে। আপনি যেটা বলেছেন, জি এরা জি, মিলে তারা চেয়েছিল এই দেশে যাতে জি, জাতীয় প্লিজ নির্বাচন না হয়। প্লিজ আবু নাসির মোহাম্মদ এটি আহমদুল্লাহ, গণতান্ত্রিক অনেকগুলো সরকার পয়েন্ট আপনি পদ্ধতি বলেছেন, এগুলো আমি সব কটা নোট নিয়েছি, সেগুলো আশা করি ফরিদুল্লাহ ধীরে ধীরে উত্তরটা দেবেন। আমি একটা বিরতিতে আমাকে যেতেই হচ্ছে, প্লিজ। হ্যাঁ, আর একটা ছোট্ট বিরতিতে আমাকে যেতেই হচ্ছে, ফিরে এসে নিশ্চয়ই কথা হবে। এবং ফরিদুল্লাহ, আপনার কাছে জানার চেষ্টা করব, জুলাই পদযাত্রার মধ্যে আসলে সবাইকে এক করা উচিত ছিল, কারণ সবাই একসাথেই সেই জুলাইতে মাঠে ছিলেন। সেই জায়গাটিতে এসে পার্টিকুলার কোনো জনপ্রতিনিধিকে নিয়ে এরকম অভিযোগ তোলা, আবারও তো সেই বিভাজন হয়ে যেতে পারে।